পলায় নব জয় যোগীরাজের জয় হোক। সৌভাগ্য দর্পণে আরেকটি নতুন পর্বে সবাই লাইভ প্রোগ্রামে সবাইকে অনেক অনেক স্বাগত। আগের দিনের পর্বে কৌশিকী অমাবস্যার দিনে কি করণীয় তা নিয়ে বিশেষ কিছু উপাচার আপনাদের কাছে উপস্থাপন করা হয়েছিল এবং সময় এমন একটা জিনিস যাকে আটকে রাখা যায় না। সেই সময়ের বাধার জন্য সবসময় আবার সবকিছু বলেও ওঠা সম্ভব হয়ে ওঠে না। তাই সময়ের বাধার জন্য কিছু কিছু এমন জায়গা থেকে যায় যেগুলো হয়তো আলোচনা করার দরকার থাকে বা বলার শূন্য একদম সময় একদম হাতেই থাকে না। তো সেই রকম পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আরো কিছু বলার থেকে যায়, রোজই কিছু না কিছু বাকি থেকেই যায়। তো আজও আপনাদের জন্য এই বিশেষ দিনে আপনাদের আরো কিছু বিশেষ উপাচার আপনাদের জন্য এখানে উপস্থিত করা হবে, যাতে আপনাদের যে সমস্যা সেই সমস্যা থেকে আপনারা কিছুটা হলেও পরিত্রাণ বা স্বস্তি পেতে পারেন। তার কারণ দেখুন, এখানে পরিত্রাণ কথাটা কেন বললাম বা স্বস্তি কথাটা কেন বললাম, কারণ এই যে উপাচারগুলো, এই উপাচারগুলো কিন্তু 100% কাজ করে না। উপাচার আমি আমার অনুষ্ঠানে বিগত প্রতিটি অনুষ্ঠানে আমি কিন্তু মোটামুটি ভাবে বলে থাকি যে এই উপাচারগুলো মোটামুটি ভাবে 10 to 20% কাজ করে এবং বলতে পারেন কখনো কখনো দশা অন্তর্দশা এবং আমাদের গোচরের যে ভিত্তি তার উপর দাঁড়িয়ে কখনো কখনো কিন্তু 30% পর্যন্ত কাজ করে থাকে। কিন্তু একটা জন্ম ছকের যে তার যে ফিজিবল জায়গা থেকে তাকে বেরিয়ে আসতে হয় এবং তার প্রপার ইম্প্রোভাইজেশনের দরকার হয়, তার জন্য অবশ্যই আমাদের যেটা দরকার তা হলো একটা জন্মছকের সঠিক বিশ্লেষণ। তার কারণ একটা জন্মছকের সঠিক বিশ্লেষণই তাকে সঠিক মাত্রায় দিতে পারে। সেই কারণের জন্যই দেখুন, আমার অকারণে মিথ্যাচার করার কোনো প্রয়োজন হয় না। তার কারণ একটা উপাচার, এই জন্য আমি বললাম যে একটা উপাচার 10 to 20%, কখনো কখনো 30% পর্যন্ত কাজ করে এবং এই জীবনটাকে সঠিকভাবে সাজিয়ে নেওয়ার জন্য এবং আমাদের যে সমস্যা এবং আমাদের সাফল্যকে, তার কাঙ্ক্ষিত সাফল্যকে সঠিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যে দিনগুলি বা যে মহাযোগগুলি দরকার, তার মধ্যে কৌশিকী অমাবস্যা হচ্ছে একটি বিশেষ অমাবস্যা। দেখুন, সৌভাগ্য দর্পণে তীর্থব্রত বিশেষ কিছু অমাবস্যার কথা আপনাদের কাছে বারবার ধরে বলে, তার মধ্যে কৌশিকী অমাবস্যা একটি বিশেষ অমাবস্যা। যে অমাবস্যাতে বিশেষ কিছু কাজ থাকে, যে কাজগুলো এই অমাবস্যাতে যদি করা হয় তাহলে সেক্ষেত্রে তার ফলপ্রসূতা এবং তার সার্থকতা 100% পাওয়া যায়। তো জানা যাক আজকে আমাদের কি আলোচনা নিয়ে আমরা এগিয়ে যাব। দেখুন, যারা চাইছেন যে তাদের বারবার ধরে সার্বিক উন্নতি বা বলতে পারেন সার্বিক দিক থেকে একটা প্রসপ্যারিটি চাইছেন, কিন্তু কোনোভাবেই সেটা হয়ে উঠছে না। এই যে কলি যুগে মা তারার উপাসনা ছাড়া কোনো উপায় নেই। মা তারা হচ্ছে, মা তারা অর্থাৎ কি, যে আপনাকে পরিত্রাণ দেবেন, ত্রাণ দেবেন, তিনিই হচ্ছেন তারা। সুতরাং এই মা তারার আবির্ভাব তিথি হলো এই কৌশিকী অমাবস্যা তিথি, এই আলোক অমাবস্যা তিথি। সুতরাং এই দিনটিকে আমরা যদি তার সঠিকভাবে পালন করতে পারি, বিশেষ করে যারা চাইছেন তাদের প্রসপ্যারিটি বা বিভিন্ন ভাবে তাদের ডেভেলপমেন্ট চাইছেন, তাদের ক্ষেত্রে বাড়িতে মা তারার ছবি অবশ্যই রাখতে হবে এবং প্রতিদিন মা তারাকে অবশ্যই আপনাদেরকে পূজা করতে হবে, মন থেকে মাকে অবশ্যই ডাকতে হবে। এরপর মাকে একটি নীল কাপড়ের উপরে বসাবেন এবং সে একটা নীল কাপড় পেতে তার উপরে একটু কুশ রাখবেন এবং এই কুশটাকে রেখে দিয়ে তার উপর মাকে বসাবেন। আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী কুশ কখনো মহিলারা কিন্তু স্পর্শ করতে পারেন না, সেজন্য বাড়ির কোনো পুরুষকে দিয়ে সেই কুশটিকে বিন্যস্ত করাবেন, তারপর মাকে বসাবেন। যারা চাইছেন তাদের গৃহ অনেক চেষ্টা করছেন কিন্তু গৃহ ঠিকমতো করে হয়ে উঠছে না বা প্রপার, অনেকদিন আমি আমার চেম্বার প্র্যাকটিস লাইফে দেখেছি যে অনেকের ক্ষেত্রে প্রচুর চেষ্টা করেও গৃহ ক্রয় করে উঠতে পারে না। যাদের ক্ষেত্রে এইরকম ধরনের অবস্ট্যাকলস তৈরি হচ্ছে তাদের ক্ষেত্রে বলবো ঠিক একটু পরিবর্তন হবে। নীল কাপড়ের পরিবর্তে একটা হলুদ রঙের কাপড় বা বস্ত্রকে রাখুন, তার উপর কুশকে বিছিয়ে দিয়ে তার উপর মাকে উপবেশন করান এবং আপনার যে মনের প্রার্থনা সেটিকে সম্পূর্ণরূপে জানান। যারা অনেক পরিমাণ মেডিকেশনের মধ্যে রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে মেডিকেশনের সঙ্গে সঙ্গে বারবার ধরে বিভিন্ন পরিমাণ রোগের মধ্যে জড়িয়ে পড়ছেন, তাদের ক্ষেত্রে সে সাদা কাপড়ের উপরে কুশকে বিন্যস্ত করে মাকে বসাবেন এবং আপনার প্রার্থনা সম্পূর্ণরূপে আপনারা ডিভোশন করবেন। দেখুন, যখন আপনার মনের প্রার্থনার থেকে বেশি কিন্তু আর কিছু হতে পারে না। আপনার প্রার্থনা, আপনার ভক্তি দিয়ে মার সঙ্গে যখন আপনার যে কানেক্টিভিটি তৈরি হবে, যে সংযোগ তৈরি হবে, তার মাধ্যমে আপনার এখানে দূরীভূত হবে আপনার যত সমস্যা। এছাড়াও দেখবেন, আমরা মোটামুটি ভাবে জানি যে আমাদের মধ্যেই যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে এই ভাণ্ডে, অর্থাৎ আমাদের এই দেহের ভেতরেই 7টি চক্র রয়েছে। এই 7টি চক্রে যদি প্রপারলি আমরা যদি ব্যালেন্স করতে পারি
তাহলে সেই ব্যালেন্স থেকে কিন্তু আমরা আমাদের যে সমস্যা সেই সমস্যা থেকে কিন্তু আমরা সম্পূর্ণরূপে বেরিয়ে আসতে পারি এবং আমাদের যে সাফল্য সেই সাফল্যের দিকেও কিন্তু আমরা এগোতে পারি। একদম আমাদের যে মস্তকের উপরে থাকে সহস্রার চক্র, যাকে বলা হয় শত সহস্র দলকমল নিয়ে তৈরি, এবং যা বোঝায় আমাদের বুদ্ধিদীপ্ততা, আমাদের বিকাশ। এবং শাস্ত্রে তাকে এখানে পরিবেষ্টিত করা হয়েছে পদ্ম ফুলের সঙ্গে, কারণ পদ্ম ফুলের শতবৃন্ত, সেই কারণের জন্য তার যে পাপড়ি, এই দলমণ্ডলকে বলা হয়েছে। সুতরাং এখানে সহস্রার চক্রের যে প্রতীক হলো এখানে আমাদের কাছে পদ্ম ফুল। এরপরে আমরা চলে আসব আমাদের দুই ভ্রুয়ের মাঝখানে রয়েছে আদ্রা চক্র। এই আদ্রা চক্র দুই ভ্রুয়ের মাঝখানে রয়েছে, যা আমাদের কি বোঝায়? যা আমাদের বোঝায় ইনটিউশন পাওয়ার, অর্থাৎ আপনার বুদ্ধিদীপ্ততা, আপনাকে অপর যে কাউকে তার অ্যানালিসিস করার যে ক্ষমতা, সেই পর্যায়দীপ্তটাকে বোঝায়। এবং একে কে নিদর্শন করে? একে নিদর্শন করে এবং তার প্রতীক হিসেবে দেখানো হয় বিল্বপত্র, অর্থাৎ দুদিকে দুটি নয়ন, মাঝখানে তার যে ত্রিনয়ন, অর্থাৎ এই যে তিনটি, এটাকে সম্পূর্ণরূপে দেখা বিল্লিপত্র অর্থাৎ বেলপাতা, অর্থাৎ সত্যতম রজ, এই দুটি জায়গা। আমরা আমাদের প্রথম বন্ধুকে নিয়ে আমরা আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যাব। হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? সমীর চক্রবর্তী, শ্রীরামপুর থেকে। সমীরবাবু কার সম্বন্ধে জানবেন? ছেলের নাম? অরিজিৎ চক্রবর্তী। অভিজিৎ চক্রবর্তী। জন্ম তারিখ? 14 সেপ্টেম্বর 1979। জন্ম সময় 8 AM। জন্মস্থান? রিষড়া। সৌভাগ্য দর্পণ কতদিন ধরে দেখছেন? বলছি সৌভাগ্য দর্পণ কতদিন ধরে দেখছেন? কতদিন ধরে এই অনুষ্ঠানটা দেখছেন? তো এতদিনে তো দেখে তার মানে তো সেটা অভ্যেস হয়ে গিয়েছে যে এখানে ফোন করলে ফোনের কি দরকার, কি কারণে ফোন করেছেন সেটা বলার দরকার হয় না। আচ্ছা, কেন আপনি কি তো আমার নিয়মিত দর্শক বললেন, মোটামুটি ভাবে দেখেন, তাহলে আপনার তো এটা জানার কথা যে সৌভাগ্য দর্পণে ফোন করলে প্রশ্নের প্রয়োজন হয় না। এখানে যা পাওয়া যাচ্ছে, আপনার ছেলের এখানে জন্ম তারিখ পাওয়া যাচ্ছে 14 তারিখ, অর্থাৎ এখানে 14কে যদি যোগ করা যায় তাহলে সেটা হয় 5, অর্থাৎ ছেলে খুব ক্যালকুলেটিভ, যে কোনো কাজ খুব বুদ্ধিদীপ্ততার সঙ্গে এবং খুব সুন্দরভাবে ট্যাকল করতে পারে, এবং যে কোনো সমস্যা করলেও সেখান থেকে খুব সুন্দরভাবে বেরিয়ে আসার পথ কিন্তু খুব সহজে বার করতে পারে, এবং যে কোনো কাজ করার আগে অনেক বেশি পরিমাপ এবং তার সঙ্গে সঙ্গে তার প্রয়োজনীয়তা বুঝে পদক্ষেপ নেয়। এবং এখানে যা পাওয়া যাচ্ছে, এবার আমরা চলে আসবো জন্ম ছকে, এবং এই জন্ম ছক অনুযায়ী যা পাওয়া যাচ্ছে, লগ্ন পাওয়া গেছে মঘা নক্ষত্রে এবং চন্দ্র পাওয়া গেছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, এবং চন্দ্র কেতুযুক্ত অবস্থায় বসে রয়েছে, অর্থাৎ এবং বর্তমানে কুম্ভ রাশি এবং সেখানে কেতুযুক্ত অবস্থায়, অর্থাৎ চন্দ্র এখানে পীড়িত অবস্থায় বসে রয়েছে। এবং এখানে যা পাওয়া যাচ্ছে লগ্নে রাহু এবং শনি একসঙ্গে বসে রয়েছে, অর্থাৎ এখানে একটা স্থাপিক দোষ তৈরি করেছে। এবং লগ্নের দ্বাদশ স্থানে এখানে অবস্থান করছে বুধ, এবং লগ্নের একাদশ স্থানে লগ্নপতি অবস্থান করছে শুক্রের সঙ্গে যুক্ত অবস্থায়, অর্থাৎ একটা দারিদ্র দোষ তৈরি করেছে। কিন্তু লগ্নের যে দ্বিতীয় পতি, সে কিন্তু এখানে যথেষ্ট পাওয়ারফুল অবস্থায় বসে রয়েছে। প্রপার জায়গা থেকে ও যখনই কোনো প্রপার ইনভেস্টমেন্ট করে, সেই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বুদ্ধিদীপ্ততার সঙ্গে পরিচয় দেয়, কিন্তু টাকা পয়সা ধরে রাখার ক্ষেত্রে, অর্থাৎ যা আর্ন করে সেটাকে প্রপারলি সেভিংসে কনভার্ট করার ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবং এখানে চন্দ্রের দ্বিতীয় এবং দ্বাদশে কোনো গ্রহ নেই, অর্থাৎ এখানে ধুরধুরা যোগ, অর্থাৎ যা প্ল্যান করে সেই প্ল্যান অনুযায়ী প্রপার এক্সিকিউশন সবসময় করে উঠতে পারে না। এবং এখানে চন্দ্র কেতুযুক্ত অবস্থায় গ্রহণ দোষ, অর্থাৎ সবসময় মানসিক একটা চাপ এবং প্রপার এনহ্যান্সমেন্ট, অর্থাৎ জীবনটাকে যেভাবে প্ল্যান করছে সেইভাবে এক্সিকিউটলি
সাজিয়ে নিতে পারছে না, এবং তার সঙ্গে স্থাপিক দোষ মানে যতটা ইম্প্রোভাইজেশন ওর কেরিয়ারে হওয়ার জায়গা সেই জায়গাটা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। এবং এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে লগ্নের সপ্তম স্থানে যেহেতু কেতু চন্দ্রযুক্ত অবস্থায় বসে রয়েছে, অর্থাৎ বৈবাহিক জায়গাটাও কিন্তু একটা ডিস্টারবেন্স, একটা প্রাইভেট লাইফ, এই ব্যক্তিগত জীবন, সেই জীবনটাও কিন্তু একটু বিশেষ দোলাচলের মধ্যে দিয়ে আপস এন্ড ডাউনস এর মধ্যে দিয়ে কিন্তু যায়। এবং চন্দ্র যেহেতু এখানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে পাওয়া গেছে, যথেষ্ট সেন্সিটিভ মানুষ, বুদ্ধিদীপ্ততার সঙ্গে কাজ করে, ক্যালকুলেটিভ মানুষ, এবং বিশেষ করে পিতার সঙ্গে মাঝে মধ্যেই একটু টাসল কিন্তু চলতে থাকে, বিভিন্ন মতপার্থক্য কিন্তু ঘটে থাকে। এবং বর্তমান সময়ে মায়ের শারীরিক জায়গাটা একটু ডিস্টারবেন্সেস এর মধ্যে দিয়ে চলছে। একটু শেয়ার করবেন। হ্যালো, যা বললাম এটা একটু শেয়ার করবেন, যেগুলো বলা হলো সেগুলো কতটা সঠিক কতটা ভুল। এবার আপনার যে একদম পার্টিকুলার পয়েন্টে চলে আসি, যে আপনার যেখানে প্রশ্ন, যে মূল প্রশ্ন যে কেরিয়ার ওরিয়েন্টেশন আর কতটা ডেভেলপমেন্ট হতে পারে, দ্বিতীয় প্রশ্ন প্রমোশনটা হওয়ার, সেটাই এখানে ইমপ্রুভমেন্ট হওয়ার যে জায়গা। বর্তমানে শনি 7.5 একটা প্রভাব চলছে, এই 7.5 প্রভাব যতক্ষণ না কাটবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই যে ইমপ্রুভমেন্টের জায়গাটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। এবং ইমপ্রুভমেন্ট হলেও সেই জায়গাটা ক্ষেত্রে একটু সমস্যা কিন্তু ফেস করতে হবে, যেহেতু এখানে স্থাপিক দোষ বসে রয়েছে। স্থাপিক দোষ এবং দারিদ্র দোষ এইগুলো কি কখনো খণ্ডন করিয়েছেন? এর আগে কারোর সঙ্গে কথা বলেছেন, তিনি কি আপনাকে গাইড করেছেন? এবং স্থাপিক দোষ রয়েছে, দারিদ্র দোষ রয়েছে, চন্দ্র কেতুযুক্ত, এই যে জায়গাটা ওর অ্যাকচুয়ালি কেরিয়ারে ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে, দেখুন স্থাপিক দোষ হলে আমার যে অ্যানালিসিস, যদি পুরোনো দিনেও শুনে থাকেন, বিগত কিছুদিন আগেও আমি বিশ্লেষণ করেছি, স্থাপিক দোষ থাকা মানেই কেরিয়ারের ইমপ্রুভাইজেশনের ক্ষেত্রে সমস্যা। এই কেরিয়ারের যে ইমপ্রুভাইজেশন, এই সময়টাকে অ্যাকচুয়ালি প্রবলেম দেয় হচ্ছে স্থাপিক দোষ। এবং বর্তমান যে সময়, সেই সময় 7.5 প্রভাব এই জায়গাটা, এবং সপ্তম স্থানে এখানে দেখা যাচ্ছে চন্দ্র কেতুযুক্ত গ্রহণ দোষ, এই পার্টিকুলার জায়গাটা হচ্ছে ওর ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে এখানে সমস্যা। এবং আমি আমার অ্যানালিসিসে প্রতিটা ক্ষেত্রে যেটা বলে থাকি, যে কেরিয়ারের আলটিমেট আনসার দেয় D10 চার্ট, অর্থাৎ দশমাংশ ছক। সেই দশমাংশ ছকের দশমপতি খুব পাওয়ারফুল অবস্থায় থাকলেও এই লগ্ন ছকের দশমপতি কিন্তু একটা ভালো অবস্থায় নেই। সেই কারণের জন্য এই যে প্রমোশন বা বলতে পারেন যে ট্রান্সফরমেশন, সেটা ক্ষেত্রে সমস্যা তৈরি করছে। এই ট্রান্সফরমেশন 2026 সালের একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই বর্তমানে শনি 7.5 সময় একটু সময় ব্যালেন্স করে চলতে হবে। এবং অবশ্যই বলবো যে শনি 7.5 যখন থাকবে, এই সময় যতটা পারবে নিজেকে একটু সাত্ত্বিকভাবে থাকার চেষ্টা করতে হবে, এবং জুতো না পরে খাওয়ার উপদেশ অবশ্যই ভাবে দেবো। এটাকে একটু ফলো করতে বলুন। এবং তার সঙ্গে সঙ্গে যে সৌভাগ্য দর্পণের যে রুলস এন্ড রেগুলেশন যে 7.5 জন্য রয়েছে, সেগুলোকে ফলো আপ করুন, অনেকটা ভালো থাকবেন। এবং এই স্থাপিক দোষ এবং এই যে দারিদ্র দোষ, এটাকে একটুখানি ঠিকঠাক করে করার চেষ্টা করুন। তার না হলে ও যে আর্ন করছে, সেই আর্নের সেভিংসটা কিন্তু সঠিকভাবে করে উঠতে পারছে না। এই জায়গাটা হচ্ছে সমস্যা। আশা করি সমস্যাটা বুঝতে পেরেছেন এবং সঠিক জায়গাটাই আপনাকে দেখানো হয়েছে। এবার এই জায়গাটার জন্য একটা প্রপার স্টেপ নিন। এবং যাদের ক্ষেত্রে বলবো এইরকম ধরনের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এই কৌশিকী অমাবস্যা, মহালয় অমাবস্যা, এই অমাবস্যাগুলোকে জীবনে ব্যবহার করুন। তার ফলপ্রসূতা আপনারা নিজেরাও জানেন যে কতটা পরিমাণ। এখানে ব্যবহার করুন, আশা করি অনেক ভালো থাকবেন। দেখুন, আমাদের যে আলোচনা আজকে চলছিল, যে আমাদের যে মূল 7টি চক্র, সেই 7টি চক্রের মধ্যে আমি দুটি আপনাদের কাছে বললাম, একটি সহস্রার চক্র, একটি আদ্যা চক্র। এরপরে আসবো কণ্ঠে, অর্থাৎ গলায় আমাদের থাকে বিশুদ্ধি চক্র। এই বিশুদ্ধি চক্র আমাদেরকে এখানে ডিনোট করে কমিউনিকেশন। এই কমিউনিকেশন অর্থাৎ আমাদের যে কোনো জায়গায় যোগাযোগ তৈরি করে, এবং এই যোগাযোগের ক্ষেত্রে যে কমিউনিকেশন, সেই কমিউনিকেশনের মাধ্যমে কিন্তু আমাদের যে কোনো বিস্তার লাভ করতে পারে। এবং এটাকে এখানে নিদর্শন হিসেবে দেখানো হয়েছে বা প্রতীক দেখানো হয়েছে গাঁদা ফুলকে। এবং এরপর আসবো অনাহুত চক্র। আমরা আমাদের যে বন্ধু রয়েছেন তাকে নিয়ে আমরা আমাদের আলোচনায় আসবো। হ্যালো, কে রয়েছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার। আমি বাগুইয়াটি থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? কার সম্বন্ধে জানবেন? হ্যালো, হ্যালো, বাগুইয়াটি থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলে। ছেলের নাম? অনিরুদ্ধ পাল। অনিরুদ্ধ পাল। অনিরুদ্ধ বাবু জন্ম তারিখ? 22 সেপ্টেম্বর 1985। 22 সেপ্টেম্বর 1985।
22 সেপ্টেম্বর 22 সেপ্টেম্বর 1985। হ্যাঁ 1985। জন্ম সময় 5টা সকাল 5টা 20, ভোর 5টা 20। ভোর 5টা 20, 5:20 AM। জন্মস্থান জন্মস্থান নাগের বাজারে, হসপিটালে হচ্ছিল মাতৃসদন। সৌভাগ্য দর্পণ কতদিন দেখছেন, কেমন লাগে? আমি দেখি আর মানে এমনি খুবই ভালো লাগে, কিন্তু লাইন পাই না কোনোদিন। এই তো চেষ্টা করতে করতে পেয়ে গেছেন, কতদিনের চেষ্টাতেই লাইন পেলেন? হ্যাঁ চেষ্টা করি আমি, আমার সেভ করেই রেখেছি এই নাম্বারটা, আপনাদের নাম্বারটা দাদা সেভ করে রাখা আছে। আমি আজকে চেষ্টা করতে করতে পেয়ে গেলাম। কতদিন পর চেষ্টা করার পর পেলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কতদিন চেষ্টা করার পর পেলেন? তা হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেল। আমি চেষ্টা করি মাঝে মধ্যে, আর তখন পাই না। আর লাইভ অনুষ্ঠানটা কখন হয় আমি ঠিক অতটা জানতাম না। তারপরে আজকে আমি লাইভ অনুষ্ঠান দেখছি বসে বসে, তখন আপনাকে প্রথম নাম্বারটায় পাইনি, দ্বিতীয় নাম্বারটায় ছিলাম। আচ্ছা, এখানে যা পাওয়া যাচ্ছে অনিরুদ্ধ বাবুর, এখানে লগ্ন পাওয়া যাচ্ছে কন্যা লগ্নে, লগ্নে রবি ও দ্বাদশপতি লগ্নে অবস্থান করছে এবং লগ্নস্থ বুধ একসঙ্গে যুক্ত অবস্থায় বসে রয়েছে। অর্থাৎ এখানে একটা বুধাদিত্য যোগ। দ্বিতীয় স্থানে কেতু, তৃতীয় স্থানে এখানে শনি অবস্থান করছে, চতুর্থ স্থানে এখানে চন্দ্র অবস্থান করছে এবং বৃহস্পতি নিচস্থ অবস্থায়, অর্থকারী গ্রহ এখানে নিচস্থ অবস্থায় অবস্থান করছে এবং অষ্টম স্থানে রাহু এবং দ্বাদশ স্থানে মঙ্গল এবং শুক্র একসঙ্গে দ্বাদশ স্থানে অবস্থান করছে। অর্থাৎ এখানে একটা মাঙ্গলিক দোষ। অর্থাৎ এখানে ইনকামের স্টেবিলিটি, এই ইনকামের স্টেবিলিটির জায়গাটার ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। ইনকামের স্টেবিলিটি সবসময় প্রপারলি থাকে না। এবং লগ্নের দ্বিতীয় স্থানে এখানে পাওয়া যাচ্ছে কেতু, এবং এই লগ্নের দ্বিতীয় স্থানে কেতু থাকার ফলে পারিবারিক ক্ষেত্রে যতটা সাপোর্ট পাওয়ার জায়গা, সেই জায়গার ক্ষেত্রে একটা সমস্যা থাকে এবং ফাইন্যান্সিয়াল জায়গায় একটা ক্রাঞ্চ কিন্তু ওনাকে ফ্রেস করে যেতে হচ্ছে। লগ্নের তৃতীয় স্থানে এখানে শনি বসে রয়েছে। বিশেষ করে কেরিয়ার ওরিয়েন্টেশনের যে জায়গাটা, বিশেষ আপনার মূলত এখানে প্রশ্ন কেরিয়ার ওরিয়েন্টেড এরিয়াটাতে, অর্থাৎ ফাইন্যান্স এবং কেরিয়ার, অর্থাৎ কেরিয়ারের জন্য যতটা পরিমাণ চেষ্টা করছে সেই অনুযায়ী প্রপার এনহ্যান্সমেন্ট পাচ্ছে না এবং যেরকম ভাবে প্ল্যান করে লাইফটাকে এক্সিকিউট করার চেষ্টা করেছে সেই মতো করে কিন্তু সেই জায়গাটা হয়ে উঠছে না। এবং ওনার ক্ষেত্রে বর্তমান যে সময়টা, সেই লগ্নের ঠিক চন্দ্রের তৃতীয় স্থান দিয়ে পাস করছে শনি এবং বৃহস্পতি এখানে নিচস্থ অবস্থায় বসে রয়েছে, চতুর্থপতি এখানে নিচস্থ অবস্থায় বসে রয়েছে। অর্থাৎ ওনার এডুকেশন লাইফে উনি যতটা পরিমাণ চেষ্টা করেছেন সেই অনুযায়ী যতটা রেজাল্ট আসার কথা সেই রেজাল্টটা যেমন পাননি, কেরিয়ারের ইম্প্রুভাইজেশন এবং ফাইন্যান্সিয়ালি ডেভেলপমেন্ট সেই জায়গাটা ক্ষেত্রেও কিন্তু একটা বর্তমান সময় কিন্তু একটা সমস্যা ফেস করছেন। এবং বর্তমান সময়ে বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে অনেকটা মানসিক চাপ এবং পারিবারিক চাপ নিয়ে ওনাকে মানসিকভাবে চলতে হচ্ছে। একটু শেয়ার করবেন। আপনার এখানে মূল যা যা বললাম সেটাকে সঠিক তো? হ্যাঁ হ্যাঁ একদম কারেক্ট। অর্থনৈতিক দিক দিয়ে খুবই মানে পরিস্থিতি খারাপ ছেলে, আর হচ্ছে ও মানে চেষ্টা করছে, কি লোনও হয়ে গেছে কিছু, হ্যাঁ ভাবছে না, এটা রিকভারিও করা যাচ্ছে না। লোনের পর লোনের পরিমাণটা যত দিন যাচ্ছে বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং ইএমআই গুনতে গুনতে সেটাতেও ফেড আপ হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে মূল সমস্যা। যা আর্ন করে তাই সেই আর্নের সিংহভাগ অংশ, বেশিরভাগ অংশই চলে যায় ইএমআই তে, যার ফলে যার প্ল্যানিং করছে সেই প্ল্যানিংটাকে প্রপারলি এক্সিকিউট করে উঠতে পারছে না, তাই তো? এবং নতুন চাকরির চেষ্টা করছে, সেই নতুন যে ইম্প্রুভাইজেশন, সেই ইম্প্রুভাইজেশনটাও সঠিকভাবে হচ্ছে না, তাই তো? এটার মূল কারণটা হচ্ছে এখানে দ্বিতীয় স্থানে কেতুর অবস্থান এবং এখানে দ্বিতীয় পতি দ্বাদশ স্থানে গিয়ে মঙ্গল যুক্ত অবস্থায় বসে গিয়েছে এবং মাঙ্গলিক দোষ। মাঙ্গলিক দোষটা কি খণ্ডন করিয়েছেন? এবং এখানে রাহুও কিন্তু পীড়িত অবস্থায় বসে রয়েছে এবং কর্মপতিও পীড়িত অবস্থায় বসে রয়েছে, যার ফলে ইম্প্রুভাইজেশন হওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। এটা কি কোনো রকমের কারোর সঙ্গে এর আগে কনসাল্ট করেছেন? ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে অবশ্যই এই জায়গাটাকে রেকটিফাই করুন, তাহলে আগামী দিনে এই চার্ট অনেকটা দৌড়তে পারবে এবং এখান থেকে অনেক ফিজিবল জায়গাতে পৌঁছানোর জায়গা রয়েছে। এর মানে আমি বলছিলাম যে বিল গেটস হয়ে যাবে, তা কিন্তু নয়, কিন্তু ফাইন্যান্সিয়াল একটা সচ্ছলতা জায়গা, যেটাকে জীবনটা সুন্দরভাবে চলতে পারে, সে প্রপার প্ল্যানিং করে যদি এগোতে পারে এবং এই যে পার্টিকুলার যে পয়েন্টগুলো বললাম, এই পার্টিকুলার পয়েন্টগুলো যদি তার সমাধান করা যায়, তাহলে জীবনে অনেকটা এগোনো জায়গা রয়েছে। শুধুমাত্র শুনে বসে থাকবেন না, এর পরবর্তী স্টেপ একাই নিন। ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে যে জায়গাটা স্পেসিফিক ভাবে বললাম সেই জায়গাটাকে রেকটিফাই করুন।
বুঝতে পারা গেল? হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি কোথায় বসেন আমরা তো ঠিক চিনি না। এরপর আপনাকে যে আমাদের যে স্কলে নাম্বার চলছে সেই নাম্বারে গিয়ে আপনি কল করে নিন, আপনাকে প্রপারলি গাইড করে দেওয়া হবে। দেখুন আমাদের যে আলোচনা ছিল, দেখুন যেখানে একটা জন্মছককে যদি পার্টিকুলারলি তাকে আলোচনা করা যায়, তার সঠিক জায়গা থেকে তাকে যে কোনো রাস্তা বের করে আসার যেমন রাস্তা থাকে, কারণ জ্যোতিষে অনেক পদ্ধতি রয়েছে, যেটাকে সঠিকভাবে যদি জ্যোতিষ এবং তন্ত্রের মেলবন্ধন করানো যায়, যে কোনো ধরনের সমস্যা থেকে কিন্তু আমরা সেখান থেকে দূরীভূত করে আমরা জীবনে এগিয়ে যেতে পারি। আজকে আর কোনো ফোন নেব না। দেখুন আমাদের যে আলোচনা ছিল যে বিশুদ্ধি চক্র, আমি বললাম কমিউনিকেশন, অর্থাৎ সেটা গাঁদা ফুল, এবং এরপরে আসবে অনাহুত চক্র। এই অনাহুত চক্র ক্ষেত্রে যা আমাদের নির্দেশ করে রাগ, হিংসা, দেশ, অর্থাৎ আপনার কাউকে ক্ষমা করে দেওয়ার যে একটা প্রবণতা, সেটাও কিন্তু আপনাকে অনেকটা নিয়ন্ত্রণ করে। আপনার নিজের মধ্যে সেই অ্যাঙ্গারনেস, সেই কন্ট্রোল, সেই যে এম্পাওয়ারমেন্ট, সেটাকে যদি আপনি নিজেকে সঠিক জায়গায় কন্ট্রোল করতে পারেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনি নিজের ইম্প্রোভাইজেশনকে আরো এগিয়ে নিয়ে যেতে পারেন। এবং এটাকে রিপ্রেজেন্ট করে কি সাদা রঙের ফুল, অর্থাৎ রজনীগন্ধা। সাদা রজনীগন্ধা এই অনাহুত চক্রকে রিপ্রেজেন্ট করে। এরপরে আসবো মণিপুর চক্র, যা এখানে রিপ্রেজেন্ট করে, প্রতীক হচ্ছে হলুদ ফুল। এরপর আসবো স্বাধিষ্ঠান চক্র, যা আমাদের এখানে নিদর্শন হিসেবে দেখানো হয় বা প্রতীক হিসেবে দেখানো হয় নীল অপরাজিতা ফুল। এবং এরপরে আসে মূলাধার চক্র, অর্থাৎ জবা ফুল। অর্থাৎ আমি এখানে যে 7টা চক্র বললাম, তার মধ্যে আমরা পেয়ে গেলাম পদ্ম ফুল, এবং তার ক্ষেত্রে তারপরে পেলাম আমরা বিল্লিপত্র এবং গাঁদা ফুল এবং রজনীগন্ধা, হলুদ রঙের যে কোনো ধরনের ফুল, নীল অপরাজিতা ফুল এবং জবা ফুল। এই যে আমাদের এই 7টি ফুল এই দিনে, অর্থাৎ এই কৌশিকী অমাবস্যার দিনে যদি আপনি মা তারাকে আপনার নিজের ভক্তি সহ অর্পণ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের যে সমস্যা, সেই সমস্যাগুলো থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন, এবং প্রত্যেকটা পয়েন্টের আপনাদের যে এম্পাওয়ারমেন্ট, সেই এম্পাওয়ারমেন্টটাকে ক্রিয়েট করে আপনারা জীবনে এগিয়ে যেতে পারবেন। এবার আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন যে যারা বিশেষ করে শত্রুতা দ্বারা প্রতিহত হচ্ছেন, তাদের ক্ষেত্রে কি করণীয়। দেখুন সৌভাগ্য দর্পণ সবসময় একটা কভার আপ দেওয়ার আপনাদেরকে সবসময় চেষ্টা করায় যে একটা সামগ্রিক আপনাদের যা যা সমস্যা, সেই সমস্যাগুলোকে নিয়ে এগিয়ে চলে, যাতে আপনাদের প্রতিহত হয়, সে প্রতিহত করে আপনারা যাতে এগিয়ে যেতে পারেন। তাই প্রত্যেকটা পয়েন্টকে ধরে ধরে আপনাদেরকে বিচার বিশ্লেষণ এবং প্রত্যেকটা চার্টের একটা সঠিক অ্যানালিসিসকে দেখানোর চেষ্টা করা হয়, যে কোনো একটা অ্যাঙ্গেল থেকে তাকে মিস করে যাওয়া যেন না যাওয়া হয়। এবং এই শত্রুতা যারা ফেস করছেন, তারাই একমাত্র জানেন এই শত্রুতার যারা কবলিত হয়েছেন, তারা কি পরিমাণ সেই অপরিমতাকে তারা ফেস করেন এবং কি পরিমাণ কষ্টের মধ্যে যারা থাকেন। এর জন্য দুটো উপাচার আজকে আমি বলবো। যারা এরকম ধরনের প্রবলেমের মধ্যে ফেস করছেন, একটা কালো কাগজ নেবেন, তার মধ্যে একটা স্কোয়ার আঁকবেন, এবং সে একটা স্কোয়ার এঁকে স্কোয়ারের মধ্যে শত্রুর নাম লিখবেন, এবং 4টে যে জায়গা চলেছে স্কোয়ারটা করলেন, তার উপরে র ব হ, ডান দিকে র ব হ, তলাটাতে র ব হ, এইটাতে র ব হ দিয়ে 4টে ফোল্ড করবেন। ফোল্ড করে মায়ের পায়ে অর্পণ করবেন, এবং ওং ভৈরবায় নমঃ এই মন্ত্র জাপ করবেন রোজ 28 বার করে, এবং মায়ের কাছে নিজের সম্পূর্ণ প্রার্থনাটাকে জানাবেন। এটা হলো প্রথম প্রয়োগ। দ্বিতীয় প্রয়োগ, 108টা মাসকলাই ডাল নেবেন এবং সেটাকে একটা মাটির পাত্রে রেখে কর্পূর দিয়ে সেটাকে আগুনে জ্বালিয়ে সেটাকে ফাঁসিয়ে দিতে হবে, এবং মায়ের কাছে প্রার্থনা করতে করতে আপনি অবশ্যই ওং ভৈরবায় নমঃ একই মন্ত্র জাপ করবেন, এবং সেটা মায়ের কাছে সম্পূর্ণরূপে ডিভোট করে নিজের ভক্তি দিয়ে সম্পূর্ণরূপে মাকে জানাবেন, এবং ওং ভৈরবায় নমঃ এটা এই দিন থেকে আগামী 28টা দিন 28 বার করে রেগুলারলি পাঠ করুন। দেখুন কিছুটা নিয়ন্ত্রিত হয় কেন। দেখো আমি আমার অনুষ্ঠানে বারবার ধরে যেটা বলি যে একটা উপাচার আপনাকে কর্ষণ ভূমির খানিকটা তৈরি করে দেবে, কিন্তু তার থেকে যদি ফসলকে তুলে আনতে হয়, তার জন্য একটা জন্মছকের সঠিক বিশ্লেষণ, এবং সেই সঠিক বিশ্লেষণ থেকে সেই অনুযায়ী পর্যায়ক্রমিক গোলটাকে আমাদের ফিক্স করতে হবে, উদ্দেশ্যটাকে ফিক্স করে তাকে পর্যায়ক্রমিক পার্ট বাই পার্ট আমাদেরকে তার সলিউশন বা রেমিডিস করতে হবে। কিন্তু তার জন্য সঠিক পর্যালোচনা, সঠিক যোগ মহাযোগ, সঠিক তিথি, এটাকে যদি প্রপারলি যদি আমরা এক্সিকিউট করতে পারি, জীবনে সঠিক প্রয়োগ করতে পারি, তাহলে আমরা সেখান থেকে অবশ্যই সেখান থেকে সাফল্য লাভ করব। এবং সৌভাগ্য দর্পণের যে কথা, যে গোল অফ ডেস্টিনেশন, অর্থাৎ আমাদেরকে যে নির্দিষ্ট গন্তব্যের পথে এগিয়ে সেই সাফল্যকে নিয়ে আসতে হবে, সেই সাফল্যের পথে আমরা এগিয়ে যেতে পারবো। আজকের সময় তো একদম করানো আছে, মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে এবং সকলের সুস্থতা কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কৌশিকী অবশ্য প্রাক অভিনন্দন আপনাদের কাছে জানিয়ে গেলাম। দূর আর দূরে নেই অচেনা আচেনা